আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন। বিষয় হচ্ছে ইংরেজি, পর্ব নাম্বার 4। অর্থাৎ এর আগেও আমরা 3টি ভিডিও আপলোড করেছি বাংলা এবং গণিত বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে, এবং সিলেবাস ধরন ও পরীক্ষার ধরন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ইংরেজি প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নে কি কি আসতে পারে, কত নং পর্যন্ত আসতে পারে এবং কোন নংয়ের জন্য কত নম্বর করে থাকবে। এবং ভিডিও শেষে একটি ডেমো বা নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী যেন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে 1 নং এ যেটি আসতে পারে শব্দ ও অর্থ মেলানো। এখানে দুইটি জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে শব্দার্থ আসতে পারে, দেখা গেছে হয়তো 8টা 7টা শব্দার্থ দিবে, সেখান থেকে 5টি শব্দ শিক্ষার্থীকে অর্থ লিখতে হবে, বাংলা অর্থ। অথবা একটা শব্দ দিবে এবং সমার্থক শব্দ হিসেবে আরও একটি শব্দ দিবে ইংরেজিতে, সেখানে শিক্ষার্থীকে এলোমেলো শব্দগুলোর সাথে যে শব্দটা সঠিক ওই শব্দটা মিলাতে হবে। অর্থাৎ এখানে 5টি প্রথমে শব্দ থাকবে এবং দ্বিতীয় অংশে আরও 5টি শব্দ থাকবে এলোমেলো। ওইগুলো হচ্ছে সমার্থক শব্দ, বা ওই প্রথম শব্দটার অর্থ ওই 5টা এলোমেলো শব্দের মধ্যে আছে, সেখান থেকে মিলিয়ে লিখতে হবে। এরপরে আমরা যখন নমুনা প্রশ্নটি দেখিয়ে আলোচনা করব তখন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে হবে এটি। এরপরে 2 নং প্রদত্ত শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা। সহজ ভাষায় বলতে গেলে শব্দ দিয়ে বাক্য গঠন। যেমন আমরা বাংলায় দেখেছি বিভিন্ন শব্দ আসে, সেখান থেকে ওই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হয়। তো ইংরেজিতেও সেম, আপনার হচ্ছে 5টি শব্দ থাকবে, ওই 5টি শব্দ দিয়ে 5টি বাক্য তৈরি করে লিখতে হবে। যেমন ধরেন হি একটা শব্দ, এই শব্দটা দিয়ে বা এই ওয়ার্ডটা দিয়ে একটা পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে। আর এখানে যে প্রশ্নটা হবে এগুলোর ক্ষেত্রে আলটারনেটিভ বা বিকল্প কোনো প্রশ্ন না থাকার সম্ভাবনা বেশি রয়েছে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না, জাস্ট যেটি থাকবে 5 আউট অফ 5, 5টার মধ্যে 5টার উত্তর করতে হবে। এরপর যদি আমরা 3 নং আসি, প্রশ্নের উত্তরের পূর্ণ বাক্য লিখো। সহজ ভাষায় বলতে গেলে কিছু প্রশ্ন থাকবে, ওগুলোর উত্তর করতে হবে, প্রশ্ন উত্তর আসবে। এরপরে 3 নং যখন শেষ হয়ে যাবে, একটা অনুচ্ছেদ বা একটা টেক্সট আসবে, রিডিং টেক্সট, সেটা হতে পারে বই থেকে অথবা বইয়ের বাইরে থেকে। আশা করি পাঠ্য বই যেটি আছে 5ম শ্রেণীর, এই পাঠ্য বই থেকে একটা প্যাসেজ আসবে এবং ওই প্যাসেজ আলোকে নিচের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর করতে হবে। যেমন 4 নং আসতে পারে বক্স থেকে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা স্থান পূরণ করো, বা খালিঘর পূরণ করা, শূন্যস্থান পূরণ করা। উপরে বক্সের মধ্যে কয়েকটি শব্দ থাকবে, যেমন 8টি শব্দ থাকবে বা 5টি শব্দ থাকবে, নিচে 5টি খালিঘর থাকবে, ওই 5টি খালিঘরের মধ্যে থেকে উপরে বক্স থেকে শব্দগুলো বসাতে হবে। এরপরে যদি আমরা দেখি 5 নং বহু নির্বাচনী বা এমসিকিউ নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি। অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নটার 4টা উত্তর থাকবে, ওই 4টা উত্তর থেকে সঠিক উত্তরটি বাছাই করে শিক্ষার্থীকে খাতায় লিখতে হবে। 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নের জন্য 5 মার্ক থাকবে। আর উপরে 4 নংয়ের জন্য 5 মার্ক থাকবে। এরপরে 3 নংয়ের জন্য থাকবে 18 মার্ক। এরপরে 2 নংয়ের জন্য থাকবে 5 মার্ক এবং 1 নংয়ের জন্য 5 মার্ক। তারপরে বহু নির্বাচনী প্রশ্ন পরে 6 নংয়ে আসতে পারে প্রশ্নের উত্তর দাও পূর্ণ বাক্যে। অর্থাৎ ওই যে উপরে যে প্যাসেজটা আসবে অথবা যে টেক্সটটা আসবে, ওই টেক্সট থেকে প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলো উত্তর করতে বলবে এবং সেখানে থাকবে 15 মার্ক। তারপরে 7 নং আসতে পারে বাক্য থেকে WH প্রশ্ন তৈরি করো। অর্থাৎ WH প্রশ্নটা কীরকম, আমরা যদি 6 নংটা লক্ষ্য করি তাহলে 6 নং হচ্ছে প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর করতে হয়। আর 7 নং যেটা WH কোশ্চেন, সেটা হচ্ছে উত্তর থাকে, ওই উত্তরকে প্রশ্নে রূপান্তর করতে হবে। যেমন সাধারণত 6 নং এর ক্ষেত্রে হতে পারে যে তোমার নাম কি, তো শিক্ষার্থী তার নামটা ইংরেজিতে লিখবে। WH কোশ্চেনের কথা বলি, তাহলে 6 নং এর হিসেবে 6 নং হচ্ছে প্রশ্ন দেওয়া থাকে, সেখানে উত্তর লিখতে হয়। আর এখানে একটা উত্তর দেওয়া থাকবে এবং উত্তরের কিছু অংশ বিশেষ চিহ্নিত করা থাকবে, ওই চিহ্নিত অংশটাকে নিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যেন যে উত্তরটা প্রশ্নে দেওয়া আছে ওই উত্তরটার প্রশ্নটা পরিপূর্ণভাবে আসে। এটি হচ্ছে 7 নং বা যেটিকে আমরা বলতে পারি WH কোশ্চেন। এরপর যদি 8 নংটা দেখি, বিশৃঙ্খল শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। এখানে সহজ ভাষায় বলতে গেলে এলোমেলো সাজিয়ে লেখা, অথবা ইংরেজিতে বলতে গেলে রিয়ারেন্সে লেখা।
বিষয়টা কিরকম, যেমন একটা বাক্য থাকবে, ওই বাক্যটার শব্দগুলো এলোমেলো থাকবে, মানে একটা শুদ্ধ বাক্য থাকবে না, একটা অশুদ্ধ বাক্য থাকবে এলোমেলো শব্দে। শিক্ষার্থীকে ওই এলোমেলো শব্দগুলো গুছিয়ে একটা পরিপূর্ণ সঠিক বাক্য তৈরি করতে হবে, যাকে বলা হয় রিয়ারেঞ্জ। এরপরে যদি 9 নং দেখি, বাক্যগুলো সঠিকভাবে বড় হাতের অক্ষর ও জ্যোতিচিহ্ন ব্যবহার করে পুনরায় লেখো। অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে 1 লাইন অথবা 2 লাইনের, ওই 1 লাইন অথবা 2 লাইনের প্যাসেজের মধ্যে কোনো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এবং ফুল স্টপ, কমা, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন যেগুলোকে বলা হয় পাঞ্চুয়েশন মার্ক, এগুলো থাকবে না। শিক্ষার্থীকে ওই লাইনটা বা ওই প্যাসেজটা বড় হাতের, যেখানে বড় হাতের অক্ষর হওয়ার কথা ওখানে বড় হাতের অক্ষর ব্যবহার করে, এরপরে হচ্ছে যেখানে ফুল স্টপ হবে, যেখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, কমা হবে ইত্যাদি দিয়ে ওই প্যাসেজটা সম্পন্ন করতে হবে। তারপরে যদি দেখি 10 নং, ফরম পূরণ বা ফাঁকা স্থান পূরণ করো। তো এখানে দুইটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে যে নিজের যে অ্যাড্রেস বা নিজের পরিচয় দিয়ে ফরম পূরণ করা, অথবা উদ্দীপকে কোনো একটা ফাংশনে বা কোনো একজনের একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, নাম, ঠিকানা ইত্যাদি সব কিছু, ওই তথ্যগুলো দিয়ে ফর্মটা পূরণ করতে হবে, অথবা ফাঁকা স্থান পূরণ করতে হবে। এরপর আমরা যদি 11 নং দেখি, সঠিক ভার্ব ফর্ম বসিয়ে বাক্য বা টেক্সট সম্পূর্ণ করো। একটা প্যাসেজ আসতে পারে, সেখানে ভার্ব বসাইতে বলতে পারে, মানে কাজ বা ক্রিয়া বসাইতে বলতে পারে। এটি হচ্ছে 11 নং। এবং 12 নং, একটি সহজ ব্যক্তিগত পত্র লেখো। জিনিসটা সহজভাবে বলতে গেলে একটি লেটার লেখো বা একটা চিঠি লেখো, এরকম যে কোনো চিঠি হতে পারে সেটা। আর 13 নং এবং সর্বশেষ, একটি সংক্ষিপ্ত রচনা লেখো, বা যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে একটা কম্পোজিশন লেখো, এবং সেটা হতে পারে, বলতে পারে যে 100 শব্দের মধ্যে, অথবা বলতে পারে যে 5 সেন্টেন্সের মধ্যে, 5টা সেন্টেন্স দিয়ে সেটা নিজের সম্পর্কে বলতে পারে, যে কোনো নিজের বন্ধু সম্পর্কে, যে কোনো সম্পর্কে, বা বই সম্পর্কে, প্রিয় শিক্ষক সম্পর্কে 5টি বাক্য লেখো ইংরেজিতে। সবকিছু কিন্তু আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে সবকিছু বাংলায় ব্যবহার করছি, বাট এগুলো সবগুলো কিন্তু ইংরেজিতে থাকবে। এবং আমরা যখন একটু পরে ডেমো প্রশ্ন বা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এই হচ্ছে 13 নং পর্যন্ত ইংরেজির যে প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন, সেটি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি নাও বুঝে থাকেন, এখন আমরা যে ডেমো প্রশ্ন এবং নমুনা প্রশ্নটা দেখাবো, সেটি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নটার কথা বলতেছিলাম, এই প্রশ্নটা দিয়েছি, এটা আমি নিজেই লিখেছি যেন বুঝতে পারেন আপনারা কিভাবে প্রশ্নটা হতে পারে। যেমন আমরা যদি দেখি 1 নংয়ে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ শব্দের অর্থগুলো, যেমন আমরা দেখতেছি যে 1 নং যেটি রয়েছে ABCD দিয়ে, এখানে লেখাটা কিছু মিস্টেক হয়েছে, মূলত এখানে প্রশ্নটা আমি AI দিয়ে তৈরি করাইছি, যার কারণে একটু মিস্টেক হয়েছে। যাই হোক, তো এখানে যে শব্দগুলো রয়েছে, যেমন প্রথমটা হচ্ছে অনেস্ট, তারপরে ব্রেভ, গার্ডেন, কুইকলি, এই যে শব্দগুলো রয়েছে, এগুলোর ডান পাশে কিন্তু কিছু এলোমেলো শব্দের অর্থ দেওয়া আছে। অর্থাৎ বাম পাশে যে শব্দগুলো আছে, এগুলোর অর্থই কিন্তু এলোমেলোভাবে ডান পাশে দেওয়া আছে। আমাদেরকে জাস্ট ওই ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দটা মিলে লিখতে হবে। তবে এখানে প্রশ্নের মধ্যে আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি, মানে কিভাবে শিক্ষার্থী উত্তর করবে। যেমন অনেস্ট এবং ট্রুথফুল, তারপরে ব্রেভ, উইদাউট ফেয়ার, গার্ডেন, এ প্লেস অফ ফ্লাওয়ার্স, কুইকলি, ফাস্ট, এখানে কিন্তু সবগুলো উত্তর দেওয়া আছে, এখানে এলোমেলো নেই, মানে শিক্ষার্থী এভাবে সাজিয়ে লিখবে। এরপরে 2 নং, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ 5টা বা 7টা যতগুলো শব্দ দেখ সেখান থেকে যতগুলো উত্তর করতে বলে। যেমন এখানে কিছু আছে স্কুল, কাউ, রান, বুক, এরপরে বা যেমন অল্টারনেটিভ কিছু দেওয়া আছে যে ফার্মার, স্টুডেন্ট, এরপরে স্কুল ফ্রেন্ড, এই শব্দগুলো দিয়ে এক বাক্য তৈরি করতে হবে। যেমন 3 নং যদি আমরা দেখি যে একটা প্যাসেজ, ওই প্যাসেজের আলোকে পরবর্তী প্রসঙ্গে উত্তর করতে হবে। যেমন এখানে একটা প্যাসেজ আছে, রিনা ইজ এ গুড স্টুডেন্ট, শি গোজ টু স্কুল রেগুলারলি, এরকম কিছু থাকতে পারে। এরপর শি লাভস হার টিচার্স অ্যান্ড ফ্রেন্ড, হার ফাদার ইজ এ হোম মেকার বা ব্যাংকার, এরকম যে কোনো একটা প্যাসেজ থাকবে। ওই প্যাসেজের আলোকে নিচে যেই MCQ-গুলো থাকবে বা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলোকে বলা হয়, এই বহু নির্বাচনগুলো প্রশ্ন থাকবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন এখানে বলা হয়েছে যে কি শি দ্য সানরাইজ ইন দ্য, এরপরে এখানে কিছু 4টা অপশান দিচ্ছে, এখান থেকে সঠিকটা বসবে। তারপরে 4 নং রয়ে গেছে, এখানে 4 নং আসতে পারে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস বা খালিঘর পূরণ, বাক্য থাকবে, ওই বাক্যের মধ্যে কিছু খালি জায়গা থাকবে, ওগুলো পূরণ করতে হবে।
6 নং মেক WH কোয়েশ্চন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, অর্থাৎ যে নিচে যে উত্তরগুলো দেওয়া হয়েছে, যেমন শি ইজ ওল্ড ম্যান, শি ইজ ওল্ড ওম্যান হবে, এরপর হি ইজ এ গুড বয়, দে গো টু স্কুল, দে আর প্লেয়িং, এইগুলোর দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে জাস্ট নমুনা প্রশ্নে কিন্তু এগুলো আসবে না, কোনগুলো আসবে সেটা কেউ বলতে পারে না। 7 নং রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, যেমন এখানে মাই নেম ইজ রাফি, তো দেখা গেছে এখানে রাফির জায়গায় নেম চলে আসবে, নেমের জায়গায় রাফি চলে আসবে, ইজের জায়গায় মায়ের জায়গায় ইজ, অর্থাৎ এলোমেলো থাকবে, সেগুলোকে শিক্ষার্থীকে এভাবে সাজিয়ে লিখতে হবে মাই নেম ইজ রাফি। এরপরে হি ইজ এ গুড বয়, তারপরে রিনিয়া লাভস হার ক্যাট, উই গো টু স্কুল, এগুলো সবগুলো এলোমেলো থাকতে পারে, সেগুলোকে সাদা লিখতে হবে। 8 নং যদি দেখি রাইট এ সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং জ্যোতিচিহ্ন ব্যবহার করে যে একটা প্যাসেজ আসতে পারে ওই প্যাসেজটা পূরণ করতে হবে। যেমন এখানে দুইটা প্যাসেজ ধারণা দিয়েছে, মাই নেম ইজ রাফি এই সম্পর্কিত একটা প্যাসেজ, মানে কারোর নাম সম্পর্কিত, বা হি ইজ এ গুড বয় বা কারো গুণ, কারো সম্পর্কিত, অন্য কারো সম্পর্কিত একটা প্যাসেজ আসতে পারে, সেখানে বিরাম চিহ্নগুলো বসিয়ে এবং বড় হাতের অক্ষর বসিয়ে ঠিক করে লিখতে হবে। এরপরে ফিল ইন দ্য ফর্ম, অর্থাৎ ফর্ম পূরণ করা আসতে পারে। আর 10 নং হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, এখানে ভার্বগুলোকে ঠিক করতে বলে, যেমন এখানে বলছে হি গো টু স্কুল, এরপরে আই রিড এ বুক নাও, দে প্লে ফুটবল ইস্টারডে, এই সব যেমন এখানে ভার্বগুলোর সিলেক্ট করা আছে, এগুলা ঠিক করে বসাতে বলতে পারে। আর 12 নং রয়েছে যে একটি লেটার, এবং 13 নং অর্থাৎ শেষে যেটা, ওটা হচ্ছে একটা শর্ট কম্পোজিশন, ওই কম্পোজিশনটা লিখতে বলতে পারে। তো এ হচ্ছে ইংরেজি সম্পর্কে আমাদের আলোচনা। তো এটা জাস্ট প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা ছিল। আমরা যদি মূল সাজেশন বা মূল পড়াগুলো নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু পরবর্তীতে করবো। আর সেগুলো পাইতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করবো সাজেশন নিয়ে বা পড়া নিয়ে, তখন কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং শিক্ষার্থী তার প্রস্তুতিটা নিতে পারবে বৃত্তি পরীক্ষার জন্য। তাই চ্যানেলটিকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।